ওসমান হাদি, আমি একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমরা জানি যে ভোট রিগিং একটা বিষয় যেটা নিয়ে আমরা একদম অভিযোগ তুলতে পারি, কিন্তু এর বাইরে ভোটের আরও অনেকগুলো বিষয় থাকে, যেমন ধরুন ক্যাম্পেইন থাকে, যদি মিস ক্যাম্পেইন থাকে, এইভাবেও কিন্তু অনেক সময় একটা ভোটকে প্রভাবিত করা যায়। আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি যে বিএনপিকে খুব ভারতের পক্ষে কথা বলছে, ভারতের দালাল, এ ধরনের কথাবার্তা কিন্তু বলা হচ্ছে বিএনপিকে। এমনকি যে আপনি যেটা বললেন ট্যাগিংয়ের কথা বলছেন যে রাজাকার, কিন্তু আমরা দেখলাম যে সেই জায়গাতে 24কে ছোট করা, 71কে সামনে আনা, সেসব মানে 24কেই সামনে আনা, 71কে ছোট করা, সেই পরিস্থিতির প্রেক্ষিতেই বোধহয় কথাগুলো এসেছিল। তো আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা দেখি যে যখন জামাতের কোনো নেতা এই সরকারকে অবৈধ বলে তখন ভারতের সাথে সুর মেলে যায় না, কিন্তু যদি এই সরকার নিয়ে কোনো প্রশ্ন যখন উঠেছে বা নির্বাচন দ্রুত হওয়া নিয়ে কোনো প্রশ্ন যখন উঠেছে, বিএনপি বললে তখন এটা ভারতের সাথে সুর মিলে যায়। এই বিষয়টাকে আপনি কিভাবে যৌক্তিক বলবেন? ফাইন, এটা কোনো যৌক্তিক ব্যাপার না। প্রশ্ন হইতে পারে ধরেন আমরা যেটা আসলে কতখানি কিভাবে অযৌক্তিক। এখন এখানে আমাদের যেটা একটা মিসলিডিং হচ্ছে সেটা হলো ধরেন অনেকে ফেসবুকে ধরেন 1000 তার কমেন্ট পড়েছে, তো এখানে মনে পড়লো মেঘমল্লার বলেছিল যে শিবির তো কোনোভাবে জয় পাবে না, এই জন্য পাবে না যে বট আইডি তো ভোট দিতে পারে না। তো ওই কথা ধরে তো বট আইডিও ভোট দিল। তো আমাদের কথা হলো আমরা আননোন কোনো আইডির কমেন্ট আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 একদম স্টুডেন্ট যারা বৈধ আইডি কার্ড আছে ভোট দিচ্ছে, এই দুটোকে যখন একই ফ্রেমিংয়ে ফ্রেম করি তখন তো একটা মানে ভুল মেসেজ যেতে পারে। ব্যাপারটা হলো বরং আপনি ভাইকে মনে হয় জিজ্ঞেস করেছিলেন, আমরা যে জিনিসটা অনেকে মিস করে যাচ্ছি, আজকে সব থেকে বেশি আলোচনা করা উচিত ছিল আমাদের বাকশাসের এই ভরাডুবির কারণ। এইরকম ঐতিহাসিক একটা গণ অভ্যুত্থান যাদের সামনের হিরোজ যারা, তারা তো এই যে বাকশাসের, ওরা তো অফকোর্স ডেডিকেটেড ফোর্স, মানে পরিচিত ফোর্স, রাইট? তাদের যে ভরাডুবি কেন্দ্রে ভিপিজিএস প্রত্যেকটা কেন হলো, এর একটা মেসেজ আমরা নিতে পারি, সেটা হলো বাকশাসে আসার আগে আমি যদি আমার আগের প্রশ্নটা একটু জবাব আপনার কাছে জানতে চাই। আমরা কিন্তু অনলাইনে খুব দেখছি যে এই ট্যাগিংটা ভীষণ ভাবে হচ্ছে। তো এটা হলো মানে মোরাল পজিশন এমন জিনিস। আপা জেনজিদের আর সিনিয়রদের একটা পার্থক্য কি, আমি জেনজিদের একটা ব্যাপার আমি নিজেও বুঝবার জন্য খেয়াল করলাম, তারা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, তারা স্ট্রেট কাট হওয়া পছন্দ করে। ধরেন আমি এখন একটা খুবই ব্লান্ডার করে ফেললাম, তো আমি এইটাকে বারবার জাস্টিফিকেশন যদি দেই তাহলে আমাকে তারা পছন্দ করবে না। রাদা আমি একদম খুল্লা সরি বলে, ভাই আমি শয়তানের পাল্লায় পড়ে এই কাজটা করছি, আমার মাফ করে দাও, আমি আর করবো না। দেখনগ্রাচুলেটেড প্রমাণ, হামিম ভাই মোনামি ম্যাডামের সাথে যে আচরণটা করেছেন অনেকে খুব দুঃখ পেয়েছেন, কারণ ছাত্রদলের সব থেকে ভালো ফেস ছিল হামিম ভাই, ডাকসুর সেক্রেটারি জিএস হিসেবে যিনি, এবং দেখেন সবাই ওই দিন তাকে সবাই অনেক সমালোচনা করলো, মন খারাপ করলো। একদিন পরই আমি দেখলাম মোনামি ম্যামের সাথে একটা শোতে তিনি তাকে সরি বলছেন, যারা তাকে ভোট দেয় নাই, যারা তাকে আগের দিন বকাঝকা করেছে, প্রত্যেককে তাকে ভবিষ্যৎ বাংলাদেশের একজন হিরো হিসেবে কনগ্রাচুলেট করেছে। এর মানে হলো এই যে স্ট্রেট ফরওয়ার্ড হওয়া, এইটা মানুষ এখন পছন্দ করে, খুব ডিপ্লোম্যাটিক কথাবার্তা মানুষ পছন্দ করে, এটা আমাদের জন্য শিক্ষা। আর ছাত্রদলের একটা বড় অর্জন আছে, সেটা আমরা বলতেছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেখেন ছাত্রদল তো স্বাভাবিক ব্যাপার, ছাত্রদল যেহেতু একটা ক্যাডার বেস পার্টি সিস্টেমের মধ্যে দিয়ে যায় না, সুতরাং সে প্রচন্ড স্ক্যাটার্ড ছিল। এই 20 দিনের মধ্যে সে পুরো একটা ফোর্স হিসেবে যে গুছিয়ে উঠে দাঁড়ালো, এবং সে এখানে বাকশাসের যেটা সামনে আসার কথা ছিল তার পরিবর্তে আমরা বরং আলাপ করছি শিবিরের প্যানেল বরং ছাত্রদলের প্যানেল, এটা তো তাদের একটা বিশাল বিজয়। নাম্বার 2, এখানে তাদের আমরা বরং প্রত্যাশা করেছিলাম হামিম ভাই হয়তো হয়ে আসবেন, অথবা হামিম আর ফরহাদের মধ্যে তুমুল 500-1000 ভোটের প্রতিদ্বন্দ্বিতা ঘটবে। আমরা বরং যেটা অনেকের সাথে কথা বলেও বুঝেছি, ওই দিনের কিছু ভুল রিয়াকশনের কারণে লাঞ্চের পরের প্রচুর ভোট হামিম ভাই পান নাই, মিস করে গেছেন, এবং এটা উনি অ্যাড্রেসও করেছেন। এখন আমি বরং আপনাকে একটু বলি যে আপা যেটা বলছিলেন না, যে কাউকে বোঝার জন্য তো সময় দিতে হয়, তো ছাত্রদল তো ক্যাম্পাসে ও অর্থে থাকতে পারে নাই। এখন এই কথা তো সত্য যে কাউকে বোঝার জন্য সময় দিতে হবে। এখন একই কথা যদি আবার এনসিপি বা অন্যান্য দল জাতীয় নির্বাচনের ক্ষেত্রে বলে যে আমাদের তাহলে মানে ধরেন, অথবা বিএনপিও তো তাকে জনগণকে বোঝার জন্য সময় দেওয়া দরকার, তো বিএনপি গণতন্ত্রের স্বার্থেই যেরকম দ্রুত নির্বাচন চাচ্ছে, সে তো ওই সময়টা তাহলে চাচ্ছে না কেন? খুবই ভ্যালিড কারণ, যে দ্রুত নির্বাচন না হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ও কথা তো ছাত্র সংসদের নির্বাচনেও একইভাবে প্রযোজ্য হতে পারে। আর একটা হলো ম্যাম যেটা বলছিলেন, একটু আমি রেসপন্স করি, যে আমাদের দেশে একটা হয়ে গেছে ফার্স্ট ক্লাস ফার্স্ট মানেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে। আমরা একটা কথা কেন বলি না যে একটা ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া টিচার হওয়ার একমাত্র ক্রাইটেরিয়া না। বাংলাদেশের কোনো পাবলিক ইউনিভার্সিটিতে ডেমো ক্লাস নেওয়া হয় না।
আমি আপনাকে এমন আমি বলতে পারি, আমি যে ইন্টার পর্যন্ত মাদ্রাসাটায় পড়েছি, এইখানে টিচারদের রিটেন পরীক্ষার পরে যারা প্রথম 5 জন হতো, একদম সরাসরি ক্লাসে পাঠানো হতো, আমাদেরকে খাতা কলম দেওয়া হতো, পয়েন্টে পয়েন্টে আমরা মার্কিং করতাম, সেই মার্ক যোগ করে যে তার সে ক্লাস কন্ডাক্ট কেমন করে, কোশ্চেনের উত্তর কিভাবে দিতে পারে। আপনি বাংলাদেশে হচ্ছে কি, পাবলিক ইউনিভার্সিটিতে আমি আমার মিনিমাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ডিপার্টমেন্টের 80% টিচারের কথা বলতে পারবো। এটা শুনলে খুব খারাপ শোনা যাবে, তবুও বলি, যারা সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট, তারা ডিপার্টমেন্টে থাকা অবস্থায় হাতে লিখে যে নোট করেছিলেন, আজ থেকে 18-20 বছর পরে তিনি ক্লাস নিচ্ছেন, সেই নোটটা সামনে এসে পড়েন এবং তিনি তার ডেস্ক থেকে 2 ফিট দূরে যান না, তাহলে তার হাত থেকে নোট সরে যাবে। তো অথচ কানাডা থেকে আমেরিকায় প্রত্যেকটা জায়গায়, দুনিয়ার কোনো বড় দেশে পাবলিক ইউনিভার্সিটির টিচারদেরকে আজীবনের জন্য নিয়োগ দেওয়া হয় না, তাকে রিনিউ করতে হয়। আমি যে কয় টাকা বেতন পাবো, ওই কয় টাকা রিসার্চের প্রজেক্ট আনতে হবে। আর এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে ঢুকতে মানে মরার আগ পর্যন্ত আর তার কোনো চাকরি যাবে না, এখান থেকে বের হতে হবে। আর এবং তাদের বিরুদ্ধে কখনো কিছু বলা যাবে না। এবং এটা আপনাকে বলি, মানে যেমন আমার ইউনিভার্সিটিতে আমি একটা শোতে বলেছিও, ফার্স্ট ইয়ারে একটা ছেলেকে তার টিচার শুধু শব্দের উচ্চারণ নিয়ে আমাকে সে একটা শব্দ জিজ্ঞেস করেছে, আমি নিশ্চিতভাবে সঠিক উচ্চারণ বলেছি, কিন্তু তার পছন্দ হয় নাই। এরপরে আমার পকেটে অক্সফোর্ড ডিকশনারি ছিল আমার ব্যাগে, আমি বের করে তাকে কেন দেখালাম ফনেটিক ডিসক্রিপশনে কি লেখা আছে। সে এমন চাতে আমাকে চেতলো, 250 স্টুডেন্ট আমাকে সবার সামনে থেকে পিছনে বসাই দিল, তারপর বললো এই মোল্লা মুন্সি যেন আমি আর কোনোদিন সামনে দেখি না, এবং বললো আই উইল হেল ইউর লাইফ। আচ্ছা, আমরা একটু আমাদের যে সময় শেষ হয়ে যাচ্ছে, খুব সংক্ষেপে একটু শুনতে চাই যে এই যে বাকসাসের এই যে পরাজয়, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি নিজেও এক সময় আমার প্রোগ্রামে এখানে বলেছিলেন, আমরা কথা বলেছিলাম যে নাহিদ ইসলাম এর ভূমিকা, এবং যদি আওয়ামী লীগ ফিরে আসে সবার আগে নাহিদ ইসলামকে ফাঁসি দেবে, সেই কথাটাও আপনি বলেছেন। এবং আমরা সবাই জানি যে নাহিদ ইসলাম অগ্রসৈনিক এই গণঅভ্যুত্থানে, রাইট? সেই নাহিদ ইসলামের দল যে সংগঠনকে সাপোর্ট করছে, এবং কাদের বা বাকি যারা এখানে ইউনিভার্সিটি বেস পলিটিক্স করে এসছে, এই গণঅভ্যুত্থানে থেকেছে, তাদের দলের এই পরাজয়কে এটার একটা মাত্র মেসেজ, এটা আমার জন্য সবার জন্য, আমরা ওদের বিরুদ্ধে তো, ওদের সংগঠনের বিরুদ্ধে তো এরকম, এটা যেটা বুঝতে পেরেছি এখনকার যারা বিশেষ করে তরুণ প্রজন্ম, তারা না আপনি কতখানি 71 রান করেন, কতখানি 24, এগুলো লেস ফোকাসড। তার মানে 24ও এখন তাদের কাছে আমি তো হাজারবার বলেছি, আপনি যদি 71 এর মতো 24 কে কচলাতে তিতে বানিয়ে ফেলেন, মানুষের 24 কে ছুঁড়ে ফেলবে। এটাকে নিয়ে বাণিজ্য করা যাবে না, জুলাই যোদ্ধা নামটাম পরিচয় দিয়ে কিছু করা যাবে না। বরং যেটা কাজ, এখান থেকে যে নেতৃত্ব উঠে আসলো, তারা কতটুকু ওয়েলফেয়ার স্টেট গড়বার জন্য, ভালো রাষ্ট্র, ভালো সমাজ গড়বার জন্য কাজ করছে। এর মানে আমি যদি মুক্তিযোদ্ধাও হই, আমি যদি জুলাইয়ের জানবাজ কর্মী হই, কিন্তু আমি যদি চুরি করি, করাপ্টেড হই, মানুষ আমাকে ছুরি মারবে। আর আমি যদি অত বড় কিছু না হই, কিন্তু ভালো কাজ করে দেখাতে পারি, মানুষ আমাকে আপন করবে। এটাই আমাদের জন্য মেসেজ। ওকে, তার মানে আপনি কি বলতে চাইছেন তারা 24 নিয়ে বেশি কচলাকুচলি করায়, তাদের এটা প্রভাব পড়েছে? সবকিছুর উপরে, এবং কারাদার করালো 71 এর বিপরীতে 24, 71 এর ধারাবাহিকতা হলো 24। 71 কে আওয়ামী লীগ এবং ভারত মিলে কুক্ষিগত করেছে। আমরা মহান 71 এর অর্জন দিয়ে রাষ্ট্র বানাতে পারি না। 24 নিয়ে তো ছাত্র শিবিরও কম রাজনীতি করেনি। দেখেন সবাই, আপা আমি বলি রাজনীতি সবাই করবে, ফ্যাক্ট হলো একটাকে দিয়ে আরেকটার মাইনাস করে, একটার মুখোমুখি দাঁড় করে। এটা বাকসাস অন্যান্য সংগঠনের সহযোগিতা কত পাচ্ছে? ইনকিলাব মঞ্চ তো বাকসাসকে সেভাবে সহযোগিতা করেনি। আপনার প্রতিষ্ঠানের সদস্য তো গিয়ে ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করেছে। এটা আবার ক্লিয়ার করি, আপনারা জানেন হয়তো, এরপর বলি। ইনকিলাব মঞ্চর কমন স্ট্র্যাটেজি আমরা একদম প্রেসে বলেছি, সারা বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ইনকিলাব মঞ্চ নিজে প্যানেল দিবে না, দুটো কারণে। আমাদের পিছনে যেই পরিমাণ মানুষ লেগে আছে, কোথাও কি ব্ল্যান্ডার হয়ে যাবে, আমরা ড্যামেজ কন্ট্রোল করতে পারবো না। সুতরাং আমরা বলেছি আমাদের যে কোনো কর্মী তার স্বতন্ত্র অথবা যে কোনো পছন্দের প্যানেলে করতে পারবে। দেখেন আমাদের জুমার কথা বলা হচ্ছে, আর একজনের কথা বলা হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ইনকিলাবের কর্মী নির্বাচন করেছে, একজন গেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে জুমা, কিন্তু আরো 2 জন কিন্তু স্বতন্ত্র করেছে, এবং তার মধ্যে একজন উইন করেছে। সে কথা কিন্তু